বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকে বিবেচ্য বিষয় মেহেদী ল সেন্টারের ফৌজদারি কার্যবিধি আইনের সংশোধনী পার্ট। আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছিলাম যে ফৌজদারি কার্যবিধি আইনের যে সংশোধনী ইতিমধ্যে হয়েছে ২০২৫ অধ্যাদেশ অনুযায়ী সেই সংশোধনীর পিডিএফটা প্রদান করা হয়েছে। আমরা সেটা লাইভ ক্লাসের মাধ্যমে অবশ্যই সেটা ক্লিয়ার করব। সো তার এই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের প্রথম পার্ট থাকবে ফৌজদারি কার্যবিধি আইনের সংশোধনী ২০২৫ অধ্যাদেশ অনুযায়ী ৩২ এবং ৪৬ ধারার বিবেচ্য বিষয়। আমরা ধারাবাহিকভাবে সবগুলো সংশোধনী নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন। তো আজকে বিবেচ্য বিষয় আমরা দেখি ফৌজদারি কার্যবিধি আইনের ৩২ ধারা। প্রথমে আমরা জানবো ৩২ ধারাটা, যেখানে আমরা দেখি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের দণ্ড দানের ক্ষমতা। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আমরা ইতিপূর্বের আইন যদি খেয়াল করি, যেখানে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি আইনের ৩২-১ ক ধারা অনুযায়ী বিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ৫ বছরের কারাদণ্ড, ৫ লক্ষ টাকা অর্থদণ্ড। এটা নতুন সংশোধনী। বাট পিছনের দিকে যদি খেয়াল করি, তবে আমরা দেখব যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর যিনি আছেন, তিনি ৫ বছরের কারাদণ্ড, পাশাপাশি ১০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়ার ক্ষমতা বিদ্যমান ছিল। এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে ৩ বছরের কারাদণ্ড, ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদানের ক্ষমতা বিদ্যমান ছিল। এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যেখানে আমরা দেখব যে ২ বছরের কারাদণ্ড, ২,০০০ টাকা অর্থদণ্ড দেওয়ার ক্ষমতা বিদ্যমান ছিল। সেটা বর্তমান অধ্যাদেশ অনুযায়ী নতুন সংশোধন করা হয়েছে, যেখানে আমরা দেখব প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ৫ বছরের কারাদণ্ড, পাশাপাশি ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদানের ক্ষমতাবান। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ৩ বছরের কারাদণ্ড, ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদানের ক্ষমতাবান। এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ২ বছরের কারাদণ্ড, ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদানের ক্ষমতা। তাহলে আমাদের এই ধারার মূল বিষয়টা হচ্ছে, আগে যা ছিল তা বাতিল। বর্তমানে আমরা দেখব ৩২-১ ক ধারা মোতাবেক বিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ৫ বছরের কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদানের ক্ষমতাবান। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ৩২-১ খ ধারা মোতাবেক তিনি ৩ বছরের কারাদণ্ড এবং ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদানের ক্ষমতাবান। পাশাপাশি ৩২-১ গ ধারা মোতাবেক তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ২ বছরের কারাদণ্ড, ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদানের ক্ষমতাবান। এই ছিল আমাদের ৩২ ধারার বিষয়। এরপরে চলে যাব ৪৬ ধারা। আমরা ৪৬ ধারার যে প্রিভিয়াস বিষয় ছিল সেগুলো থাকবে যথারীতি, সেগুলোর পাশাপাশি নতুন কিছু সংযোজন করা হয়েছে। যেমন ৪৬-এর ১, ২, ৩, অর্থাৎ আমরা সবাই জানি যে গ্রেফতার কিভাবে কার্যকর করা যায়। তো ৪৬-এর ১ আমরা ইতিমধ্যে পড়েছি যে কথা কার্য দ্বারা গ্রেফতার করা না গেলে সেক্ষেত্রে তার দেহ স্পর্শ করে গ্রেফতার করব ৪৬-এর ১। তো আসামি যদি গ্রেফতারকালে বাধা প্রদান করেন, বল প্রয়োগ করেন, সেক্ষেত্রে সকল প্রকার পন্থা অবলম্বন করে আমরা গ্রেফতার করতে পারি ৪৬-এর ২। তবে গ্রেফতারকালে মৃত্যুদণ্ডযোগ্য, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধী যদি না হয়, সেক্ষেত্রে আমরা গ্রেফতারকালে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারি না। অন্যথায় ব্যবহার করা যাবে যদি মৃত্যুদণ্ডযোগ্য, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধী হয়। গ্রেফতারকালে আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিধিবিধান বিদ্যমান। এই যে ৪৬ ধারার ১, ২, ৩ এই ধারাগুলো সঠিক বা বর্তমান আইনে সেটা বলবৎ থাকবে। অধ্যাদেশ হওয়ার পরেও নতুন সংযোজন হয়েছে ৪৬-এর ক, খ, গ, ঘ, উ পর্যন্ত। তো সেখানে আমরা দেখব ৪৬-এর ক ধারাতে কি বলা আছে। ডিটেইলস আলোচনা না করে আমরা চাইবো একটু সহজসাধ্যভাবে এই ধারাটার মোরাল অফ দ্য স্টোরিটা নেওয়ার জন্য। যেমন ধরেন ৪৬-এর ক এর ১ এ বলা আছে, আমি যে গ্রেফতারকারী ব্যক্তি, আমি যাকে গ্রেফতার করতে গেলাম, অবশ্যই আমি আমার পরিচয়টা প্রদান করতে হবে। কাকে দেব পরিচয়? আমরা যাকে গ্রেফতার করব তাকে, এবং উপস্থিত যে জনগণ থাকবে তাকে। ৪৬-এর ক এর ১। গ্রেফতার শেষে উপস্থিত যেখানে গ্রেফতার করলাম সেখানে গ্রেফতারের কাগজ রেডি করতে হবে। কাকে গ্রেফতার করলাম সে কাগজের মধ্যে আমরা দেখব পরিবারের সদস্য কিংবা স্থানীয় ব্যক্তির স্বাক্ষর থাকবে, যা আমরা দেখি ৪৬-এর ক এর ২। পাশাপাশি ৪৬-এর ক এর ৩ এ আমরা দেখতে পাবো, যদি আমরা বাড়ির বাইরে থেকে কাউকে গ্রেফতার করি, সেক্ষেত্রে যাকে গ্রেফতার করলাম তার পরিবার কিংবা বন্ধু বান্ধবদের, আত্মীয় স্বজনদের ১২ ঘন্টার মধ্যে সংবাদ দিব কেন তাকে গ্রেফতার করা হলো, কোথা থেকে গ্রেফতার করা হলো, এবং তাকে গ্রেফতারের পর কোথায় রাখা হবে ১২ ঘন্টার মধ্যে। এক্ষেত্রে আমরা এই ৪৬-এর ক, যেখানে আমরা ১, ২, ৩ জানলাম, পাশাপাশি ৪৬-এর ক এর ৪ এ আমরা দেখব, যদি তিনি শারীরিক আঘাতপ্রাপ্ত হয় তবে ডাক্তার দেখানো, ডাক্তারি সনদ নেওয়া, আঘাতের কারণ লিপিবদ্ধ করতে হবে
এবং আমরা ৪৬ ক এর ৫ এ দেখি আইনজীবী নিয়োগের বাধ্যবাধকতা। যেখানে বলা আছে ১২ ঘন্টার মধ্যে যাকে আমরা গ্রেফতার করলাম তাকে নিজস্ব পছন্দ মতো আইনজীবী নিয়োগ এবং তার আত্মীয়-স্বজনের সাথে দেখা করার যে বিধিবিধান, যদি কেউ আসে দেখা করার সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা। তাহলে ৪৬ ক ধারার মূল বিষয় হচ্ছে আমার পরিচয় দেওয়া, গ্রেফতার শেষে সেখানে বসে কাগজ রেডি করা, স্বাক্ষর নেওয়া। পাশাপাশি বাড়ির বাইরে থেকে যদি কাউকে গ্রেফতার করি তবে তাৎক্ষণিক তার পরিবার আত্মীয়-স্বজনকে সংবাদটা জানানো ১২ ঘন্টার মধ্যে কোথায় রাখবো, কোথায় নিয়ে আসছে। এবং শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হলে তাকে চিকিৎসার ব্যবস্থা করা, আঘাতের কারণ লিপিবদ্ধ করা, আইনজীবী নিয়োগের যে সুযোগ দেওয়া সেটার বিধান বিদ্যমান। ৪৬ ক, যেখানে আমরা ৪৬ খ তে দেখতে পাই গ্রেফতার করে যখন থানায় নিয়ে আসবো ৩ টা কাজ। অবশ্যই রেজিস্টারে তার নামটা পূর্ণাঙ্গভাবে, তার বিবরণ পূর্ণাঙ্গভাবে লিখবো। বিষয়টি জিডি করব। বিষয়টি জিডিতে নোট করব এবং গ্রেফতারের সকল তথ্য পরিবার পরিচিত ব্যক্তিদের দিতে বাধ্য থাকিব। বলা আছে ৪৬ খ। এখন আমি গ্রেফতারকারী অফিসার, আমি যাকে গ্রেফতার করে নিয়ে আসলাম, গ্রেফতার করে নিয়ে আসার পর আমার দায়িত্ব হচ্ছে, খেয়াল করবেন সবাই, যেমন ৪৬ খ তে তার তথ্য লিপিবদ্ধ করার বাধ্যবাধকতা, তেমনি আমাদের পুলিশ সুপার, পুলিশ কমিশনার যিনি আছেন মহোদয়, তারা অবশ্যই গ্রেফতারের সকল তথ্য সুনির্দিষ্টভাবে সারিবদ্ধভাবে প্রদর্শন সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট অফিসারকে অ্যাসাইন করবেন। লাইক দ্যাট ন্যূনতম এএসআই পদবীর যে কর্মকর্তা আছে তাকে সকল প্রকার গ্রেফতারের তথ্য লিপিবদ্ধ করা সহ আমরা দেখব প্রতিটি থানায়, প্রতিটি জেলায় সেই তথ্য দৃশ্যমান রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেবেন। ৪৬ গ। এবং ৪৬ ঘ তে আমরা দেখি আমি যদি গ্রেফতারকারী কর্মকর্তা হই তবে আমার দায়িত্ব হচ্ছে এজ এ গ্রেফতারকারী কর্মকর্তা হিসেবে যাকে গ্রেফতার করলাম তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, যেখানে আমরা দেখি ৪৬ ঘ তে বলা আছে। দেন আমরা দেখবো ৪৬ উ যে বিধিবিধান, সেখানে বলা আছে অবশ্যই গ্রেফতারের পর যদি গ্রেফতারকৃত ব্যক্তি অসুস্থ হয়ে যায় তবে তাকে সরকারি হাসপাতালে ডাক্তার দেখানো, ডাক্তারি সনদ গ্রহণ করা, যে ডাক্তারি সনদ ডাক্তার সাহেব আমি যেই গ্রেফতারকারী কর্মকর্তা যাকে গ্রেফতার করেছি, আমি এজ এ পুলিশ কর্মকর্তা আমাকেও দিবেন, পাশাপাশি যাকে গ্রেফতার করেছে যিনি অসুস্থ তাকেও একটা কপি দিবেন। এই ২ কপি দেওয়ার বাধ্যবাধকতা। এবং ক্ষেত্র মতে যদি আসামি অসুস্থ হয়, আমরা যখন বিজ্ঞ আদালতে উপস্থিত করি, অনেক ক্ষেত্রে উপস্থিত করা যায় না অসুস্থতার কারণে, সেক্ষেত্রে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চাইলে ভিডিও কলের মাধ্যমেও তার উপস্থিতি নিশ্চিত করতে পারেন। আবার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চাইলে তাকে, যিনি অভিযুক্ত, যাকে গ্রেফতার করা হলো, তাকে ডাক্তার দেখানোর যে প্রয়োজনীয় আদেশ নির্দেশ সেটাও দেওয়ার বিধিবিধান বিদ্যমান। তাহলে ম্যাজিস্ট্রেটের আদেশে চিকিৎসা নেওয়া কিংবা আমরা চিকিৎসা করানো, কিংবা যদি তিনি অসুস্থতার কারণে হাজির হতে না পারেন সেক্ষেত্রে ভিডিও কলিং এর মাধ্যমে তার উপস্থিতি নিশ্চিত করার বাধ্যবাধকতা ৪৬ তে বিদ্যমান। তাহলে আমাদের এই ৪৬ ধারার বিবেচ্য বিষয়, আমাদের ৪৬ ধারাতে ১, ২, ৩ যেগুলো আছে সেগুলো এজ ইউজুয়াল প্রসেসে থাকবে। লাইক দ্যাট কথা কার্য দ্বারা গ্রেফতার করতে না পারলে দেহ স্পর্শ করে গ্রেফতার ৪৬ এর ১। দেহ স্পর্শ করে গ্রেফতার করাকালীন যদি তিনি এই গ্রেফতারে বাধা প্রদান করেন তবে সকল প্রকার পন্থা অবলম্বন করে গ্রেফতার করব ৪৬ এর ২। এবং ৪৬ এর ৩ মৃত্যুদণ্ডযোগ্য, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধী হলেই কেবল গ্রেফতারকালে তাকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে, অন্যথায় নয়। ৪৬ এর ৩ এ বলা আছে, যার সাথে প্রবিধান ৩১৬ এবং যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করি তবে আমরা ১৫৩ বিধি ব্যবহার করব। তো এগুলো ছিল আমাদের প্রিভিয়াস বিষয়, যেখানে আমাদের নতুন সংযোজন হয়েছে ৪৬ এর ক, খ, গ, ঘ, ও। ৪৬ এর ক তে আমরা জানলাম আমি গ্রেফতারকারী ব্যক্তি, আমার পরিচয় দেব গ্রেফতারকৃত ব্যক্তি যাকে গ্রেফতার করছি তাকে কিংবা পরিবারের আত্মীয়-স্বজনকে। পাশাপাশি আমরা গ্রেফতারের পর সেখানে বসে কাগজ রেডি করব, যেখানে স্বাক্ষর থাকবে পরিবারের সদস্য এবং উপস্থিত ব্যক্তিদের। যদি বাইরে থেকে গ্রেফতার করে থাকি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার পরিজনকে জানানোর যে বাধ্যবাধকতা ১২ ঘন্টার মধ্যে। এবং আমরা দেখেছি গ্রেফতারকৃত ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় শারীরিকভাবে তবে তাকে চিকিৎসা নেওয়া, চিকিৎসা সনদ নেওয়া, কেন অসুস্থ হলো, আঘাত কেন হলো সে বিবরণ উল্লেখ করা। আইনজীবী নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে, অবশ্যই তাকে আইনজীবী নিয়োগের ফ্রিডম দিতে হবে, আত্মীয়-স্বজনের সাথে দেখা করার সুযোগ দিতে হবে। এই ছিল ৪৬ এর ক। এবং ৪৬ এর খ সম্পর্কে আমরা ইতিমধ্যে পড়েছি যে গ্রেফতারের পর যখন আমরা থানায় নিয়ে আসবো ৩ টা কাজ: রেজিস্টারে পূর্ণাঙ্গভাবে লিপিবদ্ধ করা, জিডিতে নোট করা, পরিবারের পরিচিত ব্যক্তিদের তথ্য প্রদানের বাধ্যবাধকতা। এবং ৪৬ এর গতে আমরা জেনেছি সকল প্রকার গ্রেফতার রিলেটেড তথ্য সংরক্ষণ, সাজানো, প্রদর্শন বাধ্যবাধকতার জন্য
সুনির্দিষ্ট এএসআই পদবীর অফিসারকে নিয়োগ করতে হবে, যিনি সকল প্রকার তথ্য সংরক্ষণ করবেন এবং সহজসাধ্যভাবে প্রদর্শন করবেন, দৃশ্যমান রাখবেন, যেন থানায় গেলেও কেউ দেখতে পারে কাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। এবং 46 ঘ ধারা মোতাবেক যেখানে আমরা দেখব গ্রেফতারকারী অফিসার যিনি আছেন, পুলিশ অফিসার, তিনি যাকে গ্রেফতার করেছেন তার সকল প্রকার স্বাস্থ্য সুরক্ষার দায়িত্বে থাকবেন। সর্বোপরি 46 ধারা মোতাবেক গ্রেফতারের পর যদি ব্যক্তি অসুস্থ হয়ে যায়, তবে তাকে ডাক্তার দেখানো, ডাক্তারি চিকিৎসা সনদ গ্রহণ করা আমি নিব এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে দেব। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চাইলে তার নিজ দায়িত্বে কাউকে চিকিৎসা করানোর নির্দেশ দিতে পারেন কিংবা ভিডিও কলিং এর মাধ্যমে কারো উপস্থিতি নিশ্চিত করতে পারেন। এই ছিল আমাদের 46 ধারার বিবেচ্য বিষয়। তাহলে আমাদের আজকের বিবেচ্য বিষয় হচ্ছে 2টা ধারা, 32 ধারা, যেখানে আমরা জেনেছি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর 5 লক্ষ, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর 3 লক্ষ, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর 2 লক্ষ টাকা, যা 32-এর 1-এর ক, প্রথম শ্রেণী খ, দ্বিতীয় শ্রেণী গ, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ডদানে ক্ষমতাবান। আর আমরা 46-এর ক থেকে ও পর্যন্ত জানলাম, যেখানে 46-এর 1, 2, 3 ইতিমধ্যে জেনেছি। 46-এর কতে আমরা জেনেছি নিজের পরিচয় দেওয়া, উপস্থিত থেকে কাগজ রেডি করা, গ্রেফতারের কাগজ, বাইরে থেকে কাউকে গ্রেফতার করলে তার আত্মীয় স্বজন পরিবার পরিজনকে 12 ঘন্টার মধ্যে তথ্য জানানো, আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসার ব্যবস্থা, আইনজীবী নিয়োগ ক। এবং খতে আমরা জানলাম রেজিস্টার মেনটেন করা, জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা এবং সকল প্রকার তথ্য দেওয়ার বাধ্যবাধকতা। গতে আমরা জেনেছি গ্রেফতারকৃত ব্যক্তির সকল প্রকার তথ্য সংরক্ষণ এবং এমনভাবে সুচারুরূপে প্রদর্শনের জন্য ন্যূনতম এসআই কে দায়িত্ব প্রদান, যিনি সেটা সহজসাধ্যভাবে প্রদর্শন করবেন, দৃশ্যমান রাখবেন। এবং ঘড়ির ঘতে আমরা জেনেছি 46-এর ঘড়ির ঘ, আমি যাকে গ্রেফতার করে নিয়ে আসলাম, আমি এজ এ গ্রেফতারকারী অফিসার হিসাবে তার স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা বিধান আমার দায়িত্ব। এবং আমরা জেনেছি 46-এর ধারা মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তবে তাকে ডাক্তার দেখানো, চিকিৎসা সনদ নেওয়া এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চাইলে তিনি তার আদেশ মোতাবেক আমরা চিকিৎসা দেওয়ার যে বিধিবিধান, ডাক্তারি মেডিকেল সার্টিফিকেট নেওয়ার যে বিধিবিধান, সেটা নিশ্চিত করতে পারি, প্রয়োজনে ভিডিও কলিং এর মাধ্যমে তার উপস্থিতি নিশ্চিত করা। তাহলে এছাড়া আমাদের আজকে বিবেচ্য বিষয় 32 এবং 46 ধারা। আমরা আবারও বলি 32 ধারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাকে আপগ্রেড করা হয়েছে, পাশাপাশি 46 ধারায় গ্রেফতারের কিছু নিয়মাবলী এখানে সংযুক্ত করা হয়েছে। গ্রেফতারের পূর্বে কি করব, গ্রেফতারের সময় কি করব, কিংবা গ্রেফতারের পরে কি কি বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া আমাদের বিবেচ্য বিষয় যেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, ফৌজদারি কার্যবিধি আইন 1898, যেখানে সংশোধনী 2025 অধ্যাদেশ অনুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বর্ণনা করুন। গ্রেফতারের সময়, গ্রেফতারের পূর্বে, গ্রেফতারের পরে করণীয় সম্পর্কে আলোচনা করুন। গ্রেফতারের পর সকল প্রকার তথ্য সংরক্ষণ বাধ্যবাধকতা, সকল প্রকার তথ্য জিডিতে এন্ট্রি দান, পাশাপাশি রেজিস্টার নির্দিষ্টকরণ এবং সে সকল তথ্য দৃশ্যমান রাখার বাধ্যবাধকতা। গ্রেফতারকৃত ব্যক্তির অসুস্থ হলে তার ডাক্তারি চিকিৎসা প্রদানের বাধ্যবাধকতা এবং গ্রেফতারকৃত ব্যক্তি যদি বিজ্ঞ আদালতে উপস্থিত হতে না পারে, সেক্ষেত্রে ভিডিও কলিং এর মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করার বিধিবিধান আলোচনা করুন। এভাবে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। আবার গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার পরিজনকে কত সময়ের মধ্যে আমরা তথ্য প্রদান করতে বাধ্য, আত্মীয় স্বজন এবং আইনজীবী নিয়োগের যে বিধিবিধান কত সময়ের মধ্যে সেটা নিশ্চয়তা প্রদানের বাধ্যবাধকতা রয়েছে, আমরা ইতিমধ্যে জেনেছি 12 ঘন্টা। এবং সর্বোপরি আমাদের গ্রেফতার কালে আইডি কার্ড প্রদর্শনের বাধ্যবাধকতা, গ্রেফতার শেষে উপস্থিত যে কাগজ রেডি করবে সেখানে কার কার স্বাক্ষর থাকবে সেগুলো নিশ্চয়তা বিধান, এবং বাড়ির বাইরে থেকে গ্রেফতার করলে তাৎক্ষণিকভাবে কাকে জানানোর বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, সেগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে। সো আমাদের কাজ থাকবে পূর্ণাঙ্গ বিষয়টা লেখার মাধ্যমে রিভিশন করা। আমরা আবারও বলি সহজভাবে জানবো প্রত্যেকটা আইন। 46 ক 1 থেকে 5 পর্যন্ত আছে, সেগুলো যদি নাই জানি 46 কতে সহজভাবে আমরা জানবো। পরিচয় প্রদান, কাগজ রেডি করা এবং বাইরে থেকে যদি গ্রেফতার করে সংবাদ প্রদান, পাশাপাশি আহত হলে তাকে চিকিৎসার ব্যবস্থা করা, আইনজীবী নিয়োগের বাধ্যবাধকতা। 46 ক। 46 খতে আমরা জানলাম যেখানে রেজিস্টার মেনটেন, জেনারেল ডায়েরিতে এন্ট্রি করা, পরিবার পরিচিত যে ব্যক্তি আছে তাকে তথ্য প্রদানের বাধ্যবাধকতা। আর গতে আমরা জেনেছি যেখানে ন্যূনতম এসআই পদবীর কর্মকর্তাকে নির্দিষ্ট করে দেওয়া, যেখানে বলা আছে গ্রেফতারকৃত ব্যক্তির সকল প্রকার তথ্য সংরক্ষণ দৃশ্যমান রাখা এবং আমি গ্রেফতারকারী অফিসার হিসেবে আমার দায়িত্ব যাকে গ্রেফতার করে নিয়ে আসলাম তার নিরাপদ সুরক্ষা বিধান ঘ। আর সর্বোপরি বিধি মোতাবেক যদি গ্রেফতারের পর অসুস্থ হয়েছে তাকে ডাক্তার দেখানো, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চাইলে তাকে ডাক্তার দেখানোর নির্দেশ দিতে পারেন এবং প্রয়োজনে ভিডিও কলিং এর মাধ্যমে তার উপস্থিতি নিশ্চিত করতে পারেন।
এই ছিল আমাদের বিধিবিধান। ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলি, আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা চেষ্টা করব ভালো কাজ করার মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, ভালো কাজ করার মতো তৌফিক দান করেন। অন্যের মাঝে নিজেকে উপকারার্থে বিলিয়ে দেওয়ার মতো সেই তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।